চলে গেলেন কিউবার কিংবদন্তি বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। বিশ্বজুড়ে শোকের ছায়া। 4 ডিসেম্বর শেষকৃত্য। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল না হলে 26 জানুয়ারি রাজধানীতে হরতাল। তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির ঘোষণা। দেশবাসীর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। সুস্থ হয়ে দেশবাসীর প্রতি খাদিজার কৃতজ্ঞতা। যে কোনো সময় ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে, জানালেন চিকিৎসক। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংকট সমাধানে দুদেশের সাথে আলোচনা করবে ভারত। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত বৃষ্টি এবং আমি মঞ্জুর আল মতিন। আপনার নিত্যদিনের কাজকে আরো সহজ করতে হাতের কাছে রাখুন এক্সপার্ট হ্যামার। অবসান হলো একটি যুগের। চলে গেলেন কিউবার কিংবদন্তি বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। স্থানীয় সময় শুক্রবার রাত 10টা 29 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। শুধু কিউবা নয়, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। মহান এই বিপ্লবীর মৃত্যুতে 9 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কিউবায়। বিপ্লব আর ফিদেল ক্যাস্ট্রো যেন একে অপরের সমর্থক। সমাজতন্ত্রের এই নায়ককে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র ছিল মাকড়সার জালের মতো। তবে শত বাধার দেয়ালও মন ও মননে দৃঢ় এই বিশ্ব নেতাকে এক মুহূর্তের জন্য সরাতে পারেনি বিপ্লবের পথ থেকে। কিন্তু বার্ধক্য আর অসুস্থতা অবশেষে নিয়ে গেল তাকে না ফেরার দেশে। বাংলাদেশ সময় শনিবার সকালে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বর্তমান প্রেসিডেন্ট ও তার ভাই রাউল ক্যাস্ট্রো। গভীর দুঃখের সাথে কিউবার জনগণ, আমাদের বন্ধু ও পৃথিবীর মানুষকে জানাচ্ছি, 25শে নভেম্বর রাত 10টা 29 কিউবান বিপ্লবের কমান্ডার ইন চিফ ফিদেল কাস্ট্রো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার ইচ্ছে অনুযায়ী তার মরদেহ সমাহিত করা হবে। ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিউবা জুড়ে। দেশটির জনগণ যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের প্রিয় নেতা আর নেই। আমি বিশ্বাসই করতে পারছি না তিনি মারা গেছেন। যদিও সবাই বলছে, তারপরও আমার মনে হচ্ছে না এটা সত্য। তার মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছে। আর এই মৃত্যুতে যে কান্না, তার তীব্রতা অনেক বেশি, কারণ আমাদের দেশে সবাই তাকে ভালোবাসে। শুধু কিউবা নয়, বিপ্লবী এই নেতার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান এই বিপ্লবী নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়া, ভেনেজুয়েলা, মেক্সিকো ও ইকুয়েডরের প্রেসিডেন্ট। তবে ক্যাস্ট্রোর মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রের মিয়ামির পার্শ্ববর্তী লিটল হাভানায় আনন্দ মিছিল করেছে কয়েক হাজার মানুষ। তাদের দাবি, ক্যাস্ট্রো অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন। ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে কিউবায় 9 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক শেষে বিপ্লবী এই মহান নেতার শেষকৃত্য হবে আগামী 4 ডিসেম্বর। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। এদিকে ফিদেল কাস্ট্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতা আর বুদ্ধিজীবীরা। তারা বলেন, পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করে ফিদেল কাস্ট্রো যেভাবে সমাজতন্ত্রের ঝান্ডা উড়িয়েছেন, তা সারা পৃথিবীর সমাজতন্ত্রীদের অনুপ্রেরণা যোগাবে। ফিদেল কাস্ট্রোর নামটা হলো এক বিপ্লবের অনুপ্রেরণার উৎস। এবং যখন আমরা আইয়ুবের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সমাজতন্ত্রের আওয়াজ তুলেছি, 71-এ যখন অস্ত্র হাতে যুদ্ধ করেছি, ফিদেল কাস্ট্রো আমাদের সামনে উজ্জ্বল পথ নির্দেশিকা হিসেবে ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে বিচলিত হবে না এমন কোনো প্রগতিশীল নেতা পৃথিবীতে নেই, কারণ তিনি সবচেয়ে কঠিন সময়েও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকায় লাল ঝান্ডাকে উঁচুতে তুলে রেখেছিলেন, কিছুতেই তা নামাননি। আমেরিকার কোলে বসে
অর্ধ শতাব্দীর বেশি সময় আক্রমণ, অবরোধ, চক্রান্ত, ষড়যন্ত্র, তাকে হত্যার সমস্ত কিছু ব্যর্থ করে দিয়ে সেখানে তিনি সমাজতন্ত্রকে রক্ষা করেছিলেন এবং দুনিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থা একটা উন্নত সভ্যতা, এটাই মানব মুক্তির একটা পথ দেখাতে পারে। বিশ্বে বিপ্লবের কথা উঠলে চে গুয়েভারার পাশে যার নাম প্রথমেই আসে তিনি ফিদেল কাস্ত্রো। এবং পুরো অর্ধ শতাব্দী ধরে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে তার দেশে সমাজতন্ত্রকে টিকিয়ে রেখেছিলেন। চলুন এবার একবার ফিরে দেখা যাক তার জীবনের দিকে। সবুজ সেনা পোশাক আর মুখে চুরুট, এরূপেই অনেক বেশি পরিচিত কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো। মহান এ নেতার জন্ম 1926 সালে কিউবার আরিয়েন্তে প্রদেশে। হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়ার সময় যোগ দেন রাজনীতিতে। 1955 সালে মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলহেন্সিও বাতিস্তার বিরুদ্ধে একটি ব্যর্থ গণ অভ্যুত্থানের পর প্রথম জেলে যান ফিদেল, আর তখনই তার নেতা হয়ে ওঠা। পরের বছর মুক্তি পেয়ে আরেক কিংবদন্তি বিপ্লবী নেতা চে গুয়েভারার সাথে মিলে শুরু করেন সরকার বিরোধী আন্দোলন, চালান একের পর এক গেরিলা হামলা। অবশেষে 1959 সালের জানুয়ারিতে স্বৈরশাসক বাতিস্তাকে হটিয়ে ক্ষমতায় বসেন এ সমাজতান্ত্রিক নেতা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 1976 সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর 1977 হন রাষ্ট্রপতি। টানা 31 বছর দায়িত্ব পালন শেষে 2008 সালে ছোট ভাই রাউল কাস্ট্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তার শাসন আমলে কিউবায় একদলীয় সমাজতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি পায়। সে সময় নাগরিকদের জন্য তৈরি করেন অসংখ্য স্কুল ও হাসপাতাল, চিকিৎসা সেবায় আনেন আমূল পরিবর্তন। এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার সমাজতান্ত্রিক বিপ্লবীরা নেতা মানতেন আজীবন বিপ্লবী ফিদেলকে, কিন্তু চক্ষুশূল ছিলেন পশ্চিমাদের। বহুবার হত্যার চেষ্টা করাও হয় তাকে। এমনকি ক্ষমতায় থাকাকালেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মদতে কিউবার নির্বাসনে থাকা নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। এর বিরুদ্ধেও লড়াই করেন আজীবন এই সংগ্রামী নেতা। ফিদেল যে শুধু বিপ্লবী ছিলেন তাই নয়, তিনি ফুটবল ভক্তও ছিলেন। ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনার সঞ্চালনায় এক টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন বিপ্লবী নেতা। বীর এ নেতা সম্পর্কে এক মন্তব্যে ম্যারাডোনা বলেন, তার প্রভু ও স্বপ্ন হলেন ফিদেল। মহান এ নেতার সাথে 1973 সালে আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে দেখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সে সময় বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করে বলেন, তিনি হিমালয় দেখেননি, কিন্তু শেখ মুজিবকে দেখেছেন। নাদিরা জাহান, চ্যানেল 24। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট। জং পড়ে না, ক্ষয় হয় না। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট, ডিউরেবল রুফিং সলিউশনস। সিলেটে নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পাবেন যে কোনো সময়, এসব কথা জানিয়েছেন তার চিকিৎসকরা। দুপুরে খাদিজার ব্যাপারে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা জানান তার চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন। এ সময় সব ধরনের সহায়তার জন্য গণমাধ্যম আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান খাদিজা। মৃত্যুর সাথে 1.5 মাস যুদ্ধ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে সুস্থ খাদিজা কথা বললেন সবার সাথে। এবং মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন। আবারও পৃথিবীর আলো হাওয়ায় ফিরতে পেরে কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক ও গণমাধ্যমের প্রতি, দোয়া চাইলেন দেশবাসীর কাছে। দেশবাসীর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরও দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। হামলার পর থেকে খাদিজার চিকিৎসা চলছে রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসক জানালেন খাদিজা এখন বেশ সুস্থ, যে কোনো সময় ছেড়ে দেওয়া হবে তাকে। এবং তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ, যেটা আমরা বলেছিলাম 5 to 10%। অপারেশন ছিল মস্তিষ্কের হাড়টাকে পুনঃস্থাপন করা এবং তার হাতের টেন্ডন রিপেয়ার করা, এবং সেটা খুব ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। গত 3 অক্টোবর সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরপরই হামলার শিকার হন
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহসম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তাকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। শুভকামনা রইল খাদিজার জন্য। অন্য প্রসঙ্গ, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করা না হলে আগামী 26 জানুয়ারি ঢাকা মহানগরীতে আধাবেলা হরতালের ডাক দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের দোহাই দিয়ে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন ধ্বংসের পায়তারা চলছে, তাই এর বিরোধিতা, মানে মৃত্যুর বিরুদ্ধে জীবনের যুদ্ধ। সুন্দরবন রক্ষার দাবিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির চলো চলো ঢাকা চলো কর্মসূচি। তাই সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির বাম দলের নেতাকর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা। 2:30টায় শুরু হয় মহাসমাবেশ, যেখানে বক্তব্য রাখেন রাজনৈতিক নেতা, শিক্ষক, শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতায় সব যুক্তি, তথ্য, উপাত্ত জনগণের পক্ষে। তারপরও সম্পূর্ণ গায়ের জোরে সুন্দরবন বিনাশী এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশ যে বিপন্ন হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই উন্নতি, যে উন্নতির কথা তারা বলছেন, সেই উন্নতি পুঁজিবাদী উন্নতি। সেই উন্নতি একজনের উন্নতি 99 জনকে বঞ্চিত করে। যুক্তি, তর্ক, ন্যায্যতা এটা এখন জনগণের পক্ষে। সরকার গায়ের জোরে করতে চায়। আজকে সেই গায়ের জোরকে আমাদের রুখে দিতে হবে। এই আন্দোলন সরকারের সমস্ত জালিয়াতি, প্রতারণা, তার সমস্ত মিথ্যাচারের বিপরীতে জনগণের উন্নতি, জনগণের জন্য জীবনের উন্নতির আন্দোলন। বক্তারা বলেন, এই প্রকল্পে পরিবেশের কোনো ক্ষতি হবে না। সরকারের এমন দাবির চেয়ে বড় মিথ্যা আর কিছুই হতে পারে না। মিথ্যা যুক্তি দিয়ে লাভ নাই, এইটা প্রমাণিত হয়ে গেছে যুক্তি তর্কের বিচারে দেশে এবং বিদেশে, যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এটা প্রাণ, প্রকৃতি, পরিবেশ নষ্ট করে, পানি নষ্ট করে, গাছ বিচালি নষ্ট করে, মানুষ নষ্ট করে, ক্ষেতের উর্বরা শক্তি সব নষ্ট করে ফেলে। তাহলে থাকবে কি? থাকবে শুধু পাওয়ার স্টেশনটা। তাহলে এটা কেন বানানো হচ্ছে? আমি যদি বলি বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইচ্ছে করেই বানানো হচ্ছে, তাহলে খুব একটা অত্যুক্তি হবে না। বেশ কিছু কর্মসূচির ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে। আগামী 26শে ডিসেম্বর দাবি দিবস, 7 জানুয়ারি বিশ্ব প্রতিবাদ দিবস। এরপরও দাবি না মানলে আগামী 26শে জানুয়ারি ঢাকায় অর্ধ দিবস হরতালের ঘোষণা দেয়া হয়। শতকরা 1 ভাগ ঝুঁকিও থাকলে কোনো বোধ সম্পন্ন, দায়িত্ববোধ সম্পন্ন কোনো ব্যক্তি এই ধরনের হিংসাত্মক প্রকল্পের পক্ষে দাঁড়াবে না। সারা দেশের সকল পর্যায়ের মানুষ তাদের প্রতি অনুরোধ জানায়, এই সুন্দরবন রক্ষা আমাদের সকলের দায়। সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়। জাতীয় প্রেস ক্লাবে বর্ণিল এই মিছিলটির শেষ হবার সাথেই শেষ হয় চলো চলো ঢাকা চলো কর্মসূচিও। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য এবং 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। 33 জনের নাম উল্লেখ করে আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। দুপুরে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য থমাস হেমব্রম। এতে আসামি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল এবং কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের নাম উল্লেখ করা হয়েছে। গত 6 নভেম্বর সাহেবগঞ্জ আখের খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। ওই ঘটনায় 17 নভেম্বর সাঁওতালদের পক্ষ থেকে একটি মামলা করা হয়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আর মিয়ানমারের সাথে আলোচনা করবে ভারত। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, এই অঞ্চলের শান্তি আর সমৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত অক্টোবর থেকে কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে রাখাইন রাজ্যে নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেবে এতে অন্তত 30,000 মানুষ ঘর ছাড়া হয়েছেন। নিহতের সংখ্যাটাও 100 ছুঁই। যদিও দেশটিতে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকায় প্রকৃত অবস্থা বোঝার উপায় নেই। রোহিঙ্গা অধ্যুষিত গ্রামের পর গ্রাম ধ্বংস করার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রাণ বাঁচাতে বানের পানির মতো ঢোকার চেষ্টা করছে বাংলাদেশে। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও মিয়ানমার ভারতের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। বিষয়টি নিয়ে দুদেশের সাথে আলোচনা হবে। We want peace and tranquility among borders, not only between our neighboring countries but also আমরা চাই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। এই অঞ্চলে শান্তির জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা সবসময় বিভিন্ন মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এই ইস্যু নিয়েও দুদেশের সাথে আলোচনা করা হবে। নওগাঁয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশের পর বাংলাদেশে বাস করছে অনেক রোহিঙ্গা। এ সংখ্যা বাড়তে থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হবে। তাই তাদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা ঢুকেছেন তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা মানবিক সহযোগিতা সেটা আমরা করেছি। মায়ানমারের বর্ডার গার্ডের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের যে কোনো সময় আমরা তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা রাখব। রোহিঙ্গা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের এই শিক্ষক বলছেন, সমস্যা যেহেতু মিয়ানমারের, তাই তাদেরই এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যদিও এখন তারা গণতান্ত্রিক ফ্লেভারের কথা বলে, কিন্তু পিছনে কিন্তু রয়েছে সামরিক এক ধরনের জান্তা বা সামরিক ইতিহাস। তারাই কিন্তু আসলে মায়ানমারকে পরিচালনা করে। এক্ষেত্রে আমার মনে হয় বর্তমান যে সূচি সরকার প্রধান রয়েছে, তিনি তার মন্ত্রী পরিষদের সাথে বা সরকারের অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর সাথে কথা বলে, প্রয়োজনে সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে মায়ানমারের উন্নয়নের জন্য তাদেরকে ব্যবহার করবে। কারণ আমরা আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবার একটা বিরতির সময় হলো, আর ফিরে আসার পর দেখবেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে 10 জনের মনোনয়নপত্র বাতিল, মেয়র পদে যাচাই বাছাই কাল। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যাচাই বাছাইয়ের প্রথম দিন কাউন্সিলর পদে 10 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার। সকাল 11টার দিকে শুরু হওয়া এই কার্যক্রম চলে বিকেল 5টা পর্যন্ত। 27টি ওয়ার্ডের মধ্যে আজ যাচাই বাছাই হয় 18টির। এছাড়া সংরক্ষিত 9টি ওয়ার্ডের মধ্যে 6টির যাচাই বাছাই হয়। এতে তথ্যের গরমিল ও ঘাটতি থাকায় সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে 89টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল করা হয়েছে 10টি। আগামীকাল হবে মেয়র পদ ও বাকি 9টি ওয়ার্ডের যাচাই বাছাই। উপস্থিত ছিলেন আমরা সাধারণ ওয়ার্ডে 1 থেকে 18 এর মধ্যে প্রার্থী ছিলেন মোট 125। সেখানে ঋণ খেলাপি এবং আপনার বয়স কম এবং সিটি কর্পোরেশন দেনা, এই 3 ধরনের যে অযোগ্যতার জন্য বাতিল হয়েছে 9 জন এবং বৈধ হয়েছেন 116 জন। পক্ষান্তরে সংরক্ষিত যে 6টি ওয়ার্ড, সেখানে প্রার্থী ছিলেন 33 জন। ঋণ খেলাপির দায়ে 1 জন প্রার্থী বাতিল হয়েছে। আমরা বৈধ করেছি 32 জনের। আগামীকালকে আমরা সকাল 11টা থেকে আবার কার্যক্রম শুরু করব। সেখানে সকাল 11টায় করব মেয়র প্রার্থীদের বাছাই। এরপর পর্যায়ক্রমে ভোটের অধিকার রক্ষায় সবার সাথে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে এক টুইট বার্তায় বেগম জিয়া বলেন, সবার ভোটের অধিকার রক্ষায় ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় নয়। এজন্য প্রয়োজন সবার সাথে আলোচনা। সরকারের একতরফা সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন না করার পরামর্শ দেন তিনি। এর আগে গত 18 নভেম্বর রাজধানীর একটি হোটেলে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন সহ 20 দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নানা অজুহাত দাঁড় করাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীর প্রয়োজন নেই। জনসমর্থন হারিয়ে, জনগণের উপর আস্থা হারিয়ে
নানান সময় নানান অজুহাত খোঁজার চেষ্টা করছে। নির্বাচন শুরুই হলো না, এখনই বসে নানান অভিযোগ করা শুরু করছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কোন নির্বাচন নিয়ে তাদের এই চিন্তা ভাবনা ছিল? প্রচলিত পদ্ধতিতে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়, তাই সংবিধান অনুযায়ী আইনি কাঠামো নির্মাণের মধ্য দিয়ে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে হবে। সকালে রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। পদ্ধতি নির্বাচন হচ্ছে এবং তার জন্য যে পদ্ধতি নির্বাচন কমিশন নিয়োগ করা হয় তাতে বিতর্কমুক্ত নির্বাচন হওয়া বা বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের গঠন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। শিগগিরই রিজার্ভের টাকা দিয়ে গঠন করা হচ্ছে বিনিয়োগ তহবিল, যার পরিমাণ হতে পারে 1.5 থেকে 2 মাসের আমদানি খরচের সমান। দেশের প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে কেবল এ ধরনের প্রকল্পে বিনিয়োগ করা হবে তহবিলের অর্থ, যা কাজ শুরু করবে আসছে বছরের প্রথম দিকে। এই সংক্রান্ত কমিটির 2 সদস্যের মতে বিশ্বের বহু দেশের সফল উদাহরণ সামনে রেখে এটি গঠন করা হচ্ছে, যার ব্যবহার নিয়েও থাকবে সর্বোচ্চ জবাবদিহিতা। ইকবাল আহসানের রিপোর্ট। কোন দেশের নির্দিষ্ট সময়ের সব ধরনের আয় ব্যয় মিটিয়ে যে বাড়তি অর্থ থাকে সেটি রিজার্ভ আকারে সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত জরুরি দায় পরিশোধ, আমদানি খরচ মেটানো এবং মুদ্রার মান ধরে রাখাই এর প্রধান কাজ। চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই অঙ্ক প্রায় $3,200 কোটি, যা দিয়ে 9.5 মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। কিন্তু অভিযোগ হলো এই অঙ্ক যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে দায়ও, কেননা এটি বিনিয়োগ করে মুনাফা আসছে না খুব একটা। তাই রিজার্ভের বিকল্প ব্যবহারে গঠিত হচ্ছে আলাদা তহবিল, যেখান থেকে বিনিয়োগ করা হবে প্রকল্প বাস্তবায়নে। সুপারিশগুলো আমরা পেশ করব, তারপর সরকার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রী এটা আলোচনা করবেন, তারপর গৃহীত হলে সেটা আমরা সামনের দিকে যাব। যেহেতু আমরা কমফোর্টেবল একটা রিজার্ভ আছি, সুতরাং সেটার যে ব্যবহার, এই ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে ফ্লেক্সিবিলিটিটা আছে সেই ফ্লেক্সিবিলিটিটা আমরা কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়। আমাদের দেশে যেহেতু বিনিয়োগে এবং বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার খাতে বিনিয়োগে বেশ বড় একটা গ্যাপ রয়ে গেছে চাহিদা এবং সরবরাহের মধ্যে, এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে। এবং এটা হয়তো করতে গেলে পরে এই ফান্ড সরাসরি বিনিয়োগ করবে না, কিন্তু তারা অংশীদারিত্বের ভিত্তিতে হয়তো তারা বিনিয়োগ করতে পারে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত হয়েছে কমিটিও, যারা এই তহবিলের নানা দিক বিশ্লেষণ করছেন। তবে আকার চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে 7 মাসের আমদানি খরচ রেখে বাকিটা দিয়ে শুরু হবে কার্যক্রম, যেখান থেকে বিনিয়োগ শুরু হতে পারে আগামী বছরই। তবে কোন প্রকল্পে কিভাবে সে অর্থ খরচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কমিটির 2 সদস্যের মতে অর্থনীতির জন্য সবচেয়ে উপযোগী এ ধরনের প্রকল্পই বেছে নেওয়া হবে বিনিয়োগের জন্য। যদি এটার জন্য সেপারেট একটা বডি করে দেওয়া হয় এবং বডিকে যদি অ্যাকাউন্টেবল করা হয় যে এত বছরের মধ্যে তোমাকে এই কাজটা দিতে হবে, ফেজ 1 ফেজ 2, তাহলে এই ধরনের প্রজেক্টে সমস্যা হবার কথা না। এটা কার্যকর করা সম্ভব, পৃথিবীর অনেক দেশেই করেছে, আমরাও কেন পারবো না, সেটা নিয়ে আমার তেমন কোনো দ্বিধা নেই। গভর্নেন্স স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে শক্তিশালীভাবে করতে হবে, যাতে এটা রাজনৈতিকভাবে বা কোনোভাবে এটাকে ব্যবহার করা না যায় অন্য কোনোভাবে। একমাত্র ব্যবহার হবে এটা আমাদের অর্থনীতির জন্য, যদি এটা কাম্য হয় প্রজেক্টটা, যদি এটা আমাদের সামাজিকভাবে কাম্য হয়, এবং যেটা এটার ফাইন্যান্সিয়াল রিটার্নটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তবে শঙ্কা হচ্ছে ঢাকঢোল পিটিয়ে দীর্ঘদিনেও কার্যকর হয়নি পিপিপি তহবিল, তাই এই উদ্যোগ নিয়ে উঠছে প্রশ্ন। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আর একটা বিরতি, এবার ফিরে এসে যা থাকছে। পুলিশি হয়রানি বন্ধ সহ 9 দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার ধর্মঘটের ডাক সড়ক পরিবহন শ্রমিকদের। বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। ইজারার মেয়াদ শেষ হওয়ায় রাজধানীর শ্যামলীতে বিনোদন পার্ক, শিশু মেলা অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে উত্তর সিটির মেয়র আনিসুল হকের উপস্থিতিতে পার্কটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় তিনি জানান, বনানী আর উত্তরায় আরও 3টি পার্ক তৈরি করা হবে।
এদিকে শিশু মেলার কর্মচারী আর দোকান মালিকদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই পার্কটি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন তারা। তাই বিষয়টি বিবেচনার দাবি জানান তারা। তবে পার্কটির ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু জানাননি আনিসুল হক। বিনা নোটিশে আমার ফ্রিজে 50,000 টাকার মাল আছে, আমার এখন এই মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা এখানকার স্টাফ আছি আমাদের জন্য একটু দেখে স্যার। আজকে আমরা সিটি কর্পোরেশনের একটি বড় সম্পত্তি পুনরুদ্ধার করলাম। এই এই শহরের মাঝখানে শ্যামলীতে শিশু মেলা বলে একটি 4 বিঘার উপরে একটি পার্ক আছে, যেটি গত 2002 সাল থেকে আমরা বলবো দখল করে রাখা হয়েছে। পুলিশি হয়রানি বন্ধ সহ 9 দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আগামী মঙ্গলবার 24 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ডাকা সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে অভিযোগ করা হয়, দাবি আদায়ে সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আগামী মঙ্গলবার সকাল 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামের সব রুটে 24 ঘন্টার পরিবহন ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির কথা জানান ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা। বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার 1 বছরেও তদন্ত কাজ শেষ করতে পারেনি পুলিশ, যে কারণে এখনও আদালতে চার্জশিট দাখিল করা যায়নি কিংবা শুরু হয়নি বিচার কাজও। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিকল্পিত এই হামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে তারা। জড়িতদের বিচার না হওয়ায় এখনো আতঙ্কে দিন কাটে শিয়া সম্প্রদায়ের মানুষের। বগুড়া নিভৃত পল্লী হরিরামপুর। শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত এই গ্রামের বেশিরভাগ মানুষই সুন্নি মুসলমান। এর মধ্যে 2 শতাধিক পরিবার শিয়া সম্প্রদায়ের। তাদের নামাজের জন্য রয়েছে আলাদা মসজিদ। গত বছরের 26 নভেম্বর শিয়াদের সেই মসজিদেই হামলা চালায় দুর্বৃত্তরা। গুলিতে মারা যান মসজিদের মুয়াজ্জিন। ঘটনার বছর পেরিয়েছে। মসজিদের দেয়াল জুড়ে গুলির চিহ্ন এখনো স্পষ্ট, কিন্তু জড়িতরা চিহ্নিত না হওয়ায় আতঙ্ক কাটেনি স্থানীয়দের। অপরাধীদেরকে সরকার যদি ধরে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দান করে তাহলে তখন আমরা একটা নিরাপত্তা বোধ করতে পারবো। প্রগতি আসলে যে অপরাধী তার জন্য সুষ্ঠু বিচার দ্রুত হয়। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় মুসলমানদের মধ্যে সম্প্রীতি নষ্ট করতেই পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়। একটা স্বাধীন দেশে এই ধরনের হামলা আমরা আশা করি না। সুষ্ঠু তদন্ত দাবি করছে এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হোক। মসজিদের হামলার ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হলেও ছাড়া পেয়ে গেছে তারা। অভিযোগ রয়েছে, তদন্ত চলছে কচ্ছপ গতিতে। আর পুলিশের দাবি, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার্জশিট দেয়া হবে শিগগিরই। মোটামুটি আমাদের মামলাটি চার্জশিটের জন্য একদম প্রস্তুত। আমরা অচিরে এই মামলাটির চার্জশিট দাখিল করব। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এমন কথায় কতটা আশ্বস্ত হতে পারছেন এলাকাবাসী? যাদেরকে ধরা পারল না আজ পর্যন্ত, ওই দিন আমাদের সমস্যা কিছু আছে। এত নৃশংস একটা হত্যাকাণ্ড, তারপরে আতঙ্ক তো রয়েই গেছে। দোষীদের বিচার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিউজ 24-এ আরেকটি বিরতির সময় হলো। আর ফিরে আসার পর দেখবেন, মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার 8 বছর আজ। নিহতদের স্মরণে নানা আয়োজন, নরেন্দ্র মোদীর শ্রদ্ধা। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ 24-এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করছে ভারতবাসী। সকালে হায়দ্রাবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলে একটি সমাধিক্ষেত্রে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এ সময় মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, শিবসেনা প্রেসিডেন্ট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2008 সালের এই দিনে একযোগে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই তৈয়বার 10 সদস্য। 4 দিনব্যাপী জিম্মি অবস্থায় নিহত হন পুলিশ সহ 166 জন। আহত হয় 3 শতাধিক মানুষ। প্রেসিডেন্ট পার্ক গিওন-হাইয়ের পদত্যাগের দাবিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বিক্ষোভ করছে লাখ লাখ মানুষ। টানা 5ম সপ্তাহের মতো চলছে এই বিক্ষোভ,
যাকে 29 বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি বলা হচ্ছে। 1987 সালের গণতন্ত্রের দাবিতে দেশটিতে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। আয়োজকরা বলছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা নাগাদ সমাবেশে অংশ নেন প্রায় 8 লাখ মানুষ। সারা রাতই আন্দোলন চলবে বলে জানান তারা। চায়ো সু শিল নামের এক বন্ধুকে আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগে গিয়নহাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভে নেমেছে দেশটির মানুষ। এ বিষয়ে গিয়নহাই 2 বার ক্ষমা প্রার্থনা করলেও জনগণের দাবি তার পদত্যাগ, আর বিরোধী দলগুলো তার অভিশংসন দাবি করছে। দর্শক, এবারে জানাবো রিভাইভের সৌজন্যে নারী এশিয়া কাপ টি20-র খবর। শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে ভারতের কাছে 64 রানে হেরেছে রুমানার দল। নির্ধারিত 20 ওভারে ভারত করে 118 রান, মিতালি 49 আর স্মৃতি করেন 41 রান। জবাবে 10 বল আগে মাত্র 54 রানে গুটিয়ে যায় রুমানার দল। 3 উইকেট নেন পুনম যাদব। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে মিতালি রাজ ও স্মৃতি মান্দানা তোলেন 70 রান। মিতালির 49 আর মান্দানার 41 রানে ভর করে 6 উইকেটে 118 রানে থামে ভারত। 12 রানে 2 উইকেট নেন খাদিজাতুল কুবরা। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অল আউট হয় 54 রানে। 2 অঙ্কের কোটাচ্ছন মাত্র 2 জন। সর্বোচ্চ 18 রান করেন শায়লা শারমিন। সালমার ব্যাট থেকে আসে 17। পুনম যাদব নেন 3 উইকেট। সোমবার থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে রুমানার দল। শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরেকবার। চলে গেলেন কিউবার কিংবদন্তি বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো। বিশ্বজুড়ে শোকের ছায়া। 4 ডিসেম্বর শেষকৃত্য। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল না হলে 26 জানুয়ারি রাজধানীতে হরতাল। তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির ঘোষণা। দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। সুস্থ হয়ে দেশবাসীর প্রতি খাদিজার কৃতজ্ঞতা। যে কোনো সময়ে ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে, জানালেন চিকিৎসক। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংকট সমাধানে 2 দেশের সাথে আলোচনা করবে ভারত। দেখছিলেন সিলনটি শিরোনাম। এর সাথে শেষ করব নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।